আলিপুর জেল, বর্তমানে আলিপুর জেল মিউজিয়াম। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বহু ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই মিউজিয়াম। এই কারাগারের প্রতিটি ইট যেন বলতে চায় আমাদের বীর বিপ্লবীদের আত্মত্যাগের কথা, তাদের যন্ত্রণা কষ্টের কথা, তাদের বীরত্বের কথা। এই ফাঁসির মঞ্চে দেশমাতৃকার জন্য আত্মবলিদান দিয়েছেন কত বীর যোদ্ধা। এই কারাকক্ষেই তারা যেমন সহ্য করেছেন ব্রিটিশদের নির্মম অত্যাচার, তার সাথেই স্বপ্ন দেখেছেন স্বাধীন ভারতবর্ষের। 2019 সালের 20 ফেব্রুয়ারি এই কারাগারটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিবর্তে এটিকে একটি মিউজিয়ামের রূপ দেওয়া হয়, যাতে এদেশের অভাগা মানুষগুলো কিছুটা হলেও ব্রিটিশ শাসকদের নিষ্ঠুরতার আন্দাজ পায়, অনুভব করতে পারে দেশপ্রেমীদের যন্ত্রণাকে, তাদের আত্মবলিদানকে। মাননীয় মুখ্যমন্ত্রী তাই এই মিউজিয়াম উদ্বোধন করেন। মিউজিয়ামের ডান হাতেই রয়েছে পার্কিং জোন। গাড়ি পার্কিংয়ে রেখে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েই ঢুকতে হবে মিউজিয়ামের ভেতরে। টিকিট মূল্য জনপিছু 30 টাকা। সোমবার বাদে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5:30 অবধি এই মিউজিয়াম খোলা থাকে। আলিপুর জেল তৈরি হয় 1906 খ্রিস্টাব্দে। 116 বছরের পুরনো এই জেলটি প্রায় 15.2 একর জুড়ে বিস্তৃত। তৎকালীন ম্যাকলে কমিটির সুপারিশের ভিত্তিতেই বন্দীদের আলাদা করার জন্যই এই জেলে আলাদা আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছিল। প্রতিটি ওয়ার্ডে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আপনি দিক নির্দেশনা পেয়ে যাবেন। জেলের ভেতরে ঢুকতেই পড়বে ফাঁসির মঞ্চ, নেহেরু সেল, নেতাজি সেল, এরকম আরও অনেকগুলি সেল। প্রথমেই আমরা এলাম নেতাজি সেলে। এই বিল্ডিংয়ে আরও অনেক বিপ্লবীদের সেল রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়ের কারাকক্ষ। ডান্ডি মার্চের সময় 5ই জানুয়ারি 1930 থেকে 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত তিনি এই কারাগারে বন্দী ছিলেন। এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছে সুভাষচন্দ্র বসুর সেল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল। নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 সাল পর্যন্ত প্রায় 8 মাস এই জেলে বন্দী ছিলেন। মনে করা হয় এই জেলে থাকাকালীনই তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও একসময় এই কারাগারে বন্দী ছিলেন। তিনি আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দর আইনজীবী ছিলেন। কারাকক্ষ থেকে এবার আমরা এগিয়ে এলাম সব থেকে হৃদয় বিদারক স্থান, ফাঁসির মঞ্চে। এই ফাঁসির মঞ্চেই
নির্মমভাবে হত্যা করা হতো দেশপ্রেমিকদের। ডিটেনশন রুম থেকে তাদের নিয়ে এসে ফাঁসির দড়ি গলায় পরানো হতো এবং লিভার টেনে দিলেই নিচের অংশটি খুলে যেত। প্রায় আধ ঘন্টা দেহটি ঝুলে থাকার পর মঞ্চের নিচের অংশ দিয়ে বডিটি বের করে আনা হতো। আর এই নির্মম হত্যাকাণ্ড সামনে থাকা এই বিল্ডিংয়ের জানলা দিয়ে অন্য বিপ্লবীদের দেখানো হতো, যাতে তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়। যে সমস্ত বিপ্লবীদের এখানে হত্যা করা হয়েছিল তাদের কিছু তালিকা এইখানে রয়েছে। ফাঁসির মঞ্চের পাশেই রয়েছে অটোপসি রুম, যেখানে ফাঁসির পর পোস্টমর্টম করা হতো। ফাঁসির পরেও কোনো ব্যক্তির দেহে যদি ক্ষীণ প্রাণ থাকত, তাদের হাতের শিরা এবং গলার নলি কেটে দেওয়া হতো এবং বেশ কিছু সময় সেই বডি এখানে ফেলে রাখা হতো। আর সেই রক্ত এই ড্রেন দিয়েই বয়ে যেত বাইরে। পাশে রয়েছে ডিটেনশন রুম। ফাঁসির আগে বিপ্লবীদের এখানে এনে রাখা হতো এবং তাদের শেষ ইচ্ছে জানতে চাওয়া হতো। এখানেই বিপ্লবী দীনেশ গুপ্তের একটি প্রতিকৃতি তৈরি করে রাখা আছে। একমাত্র একটাই সেল খোলা রয়েছে, এই সেলটা, যেখানে আপনি আসতে পারবেন। আর আমরা যখন এখানে আসি, মানে আসার প্ল্যান করছি, তখন প্রচুর এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এই অ্যাটমসফিয়ারে এসে আর এই রুমের মাঝখানে ঢুকে মনের মধ্যে বড্ড অশান্তি হচ্ছে। মনে হচ্ছে এই ভারতবর্ষ স্বাধীনের জন্য এইখানে কত কত মানুষ নিজের প্রাণ দিয়েছে। এরপর আমরা এগিয়ে এলাম নেহেরু সেলে। জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। 1929 সালের 26শে জানুয়ারি কংগ্রেসের লাহোর অধিবেশনে তিনি পূর্ণ স্বরাজের দাবি তোলেন। তারপর থেকে 1947 সাল অবধি ওই দিন স্বাধীনতা দিবস পালিত হয়। সেই দিনের গুরুত্বের কথা মাথায় রেখেই 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকারী হয় এবং পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এই সবই হয়েছিল নেহেরুর নেতৃত্বে। আলিপুর জেলে থাকাকালীন তার কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী তার সাথে প্রায়শই দেখা করতে আসতেন। তাই এই জেলের বাইরে গাছতলায় ইন্দিরা গান্ধীর একটি প্রতিকৃতি রয়েছে। বেশ কিছুটা এগিয়ে এসেই ডান হাতে রয়েছে লাইব্রেরি। এখানে বেশ কিছু আর্ট এবং ক্রাফটের কাজ রয়েছে। তার সাথে রয়েছে নানান বইয়ের সম্ভার। আপনি চাইলে এখানে বসে বই পড়তেও পারেন। সংশোধনাগার, অর্থাৎ যেখানে মানুষ কোন অন্যায় করলে তার সংশোধন করা হয়। ব্রিটিশ সরকার এইরকমই একটা সংশোধনাগার তৈরি করেছিল এই আলিপুরে। কিন্তু সংশোধনাগারের নামে এই জেল ছিল ব্রিটিশদের নৃশংস অত্যাচারের কেন্দ্রবিন্দু। তাই নানানভাবে আমাদের দেশপ্রেমীদের যন্ত্রণা দেওয়ার পরিকল্পনা করা হতো এই কারাগারে।
তারই একটি প্রমাণ হলো এই কারাকক্ষটি। আলিপুর জেল মিউজিয়াম কিন্তু বিস্তর একটা এলাকা জুড়ে বিশাল বড় একটা পরিসর, কিন্তু এখানে প্রচুর সেল রয়েছে। কিন্তু এখন আমরা যে সেলটায় দাঁড়িয়ে রয়েছি, এই সেলটা খুব ছোট একটা স্পেস, কিন্তু এখানে বাইরে বোর্ডে লেখা ছিল যে 50 জন করে কয়েদিকে এই ছোট্ট একটা জায়গার মধ্যে রাখা হতো। তাহলে ভাবুন যে আমাদের যারা বিপ্লবী ছিল তারা কত কষ্ট করে নিজের প্রাণ দিয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছে। কিছু সেল যেমন অতিরিক্ত ছোট ছিল, আবার কিছু সেল ছিল বেশ বড়। সেখানে একই সাথে 100-এর বেশি বন্দীদের রাখা হতো। জেলখানার ভেতরে একটি বিশাল গ্রাউন্ডের মাঝখানে রয়েছে ওয়াচ টাওয়ার। সেখান থেকে ব্রিটিশ পুলিশরা কয়েদিদের ওপর নজর রাখত। এই বিস্তর জেল মিউজিয়ামের একটিমাত্র বিল্ডিংয়ে কোনো রকম মডিফিকেশন করা হয়নি, যাতে দর্শকরা জেলের আসল অভিজ্ঞতা অর্জন করতে পারে। অন্ধকারাচ্ছন্ন এই ঘরে কয়েদিরা কিভাবে দিন যাপন করতেন তা প্রতিকৃতির সাহায্যে এখানে দেখানো হয়েছে। এরপর রয়েছে কোষকক্ষ, যেখানে কিছু পুরনো কয়েন দ্বারা বিল্ডিংটিকে সুসজ্জিত করা হয়েছে এবং ভেতরে অল্প সময়ের জন্য দেশপ্রেমিকদের কৃতকর্মগুলির একটি ভিজুয়াল দেখানোর ব্যবস্থা করা হয়েছে। সমস্ত পরিকল্পনা ছিল ব্রিটিশরা আন্দোলনের জন্য ব্রিটিশকে অত্যন্ত অবহেলাকে প্রস্তাব করতে হয়েছিল। পিস্তল আনা হয়েছিল। কোষকক্ষ থেকে বেরিয়েই বাম হাতে রয়েছে ফুড জোন এবং ডান হাতে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো এর স্থান। এরপর চলে এলাম মিউজিয়ামের হসপিটাল বিল্ডিংয়ে। ঢুকতেই আপনার চোখে পড়বে দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তলের প্রতিকৃতি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই রয়েছে ঋষি অরবিন্দের একটি আর্ট গ্যালারি। এছাড়াও রয়েছে নানান মহামানবের প্রতিলিপি এবং তাদের কৃতিত্বের কথা। রয়েছে নেতাজি ও তার বিশ্ব পরিকল্পনা, সিধু কানু, মাতঙ্গিনী হাজরা প্রমুখদের প্রতিকৃতি। এই প্রতিকৃতিগুলির মাধ্যমে তাদের স্বাধীনতা সংগ্রামে বলিদানের কথা তুলে ধরা হয়েছে। মিউজিয়াম ঘুরে দেখে এবার বাড়ি ফেরার পালা। তাই ফিরতি পথে আরও একবার এই জেলের ঘরগুলি এক লহমায় মনে করিয়ে দিল স্বাধীনতার কথা। তাই আরও একবার শ্রদ্ধা জানাই সেই সকল বিপ্লবীদের যারা নিজের প্রাণ দিয়ে আমাদের স্বাধীন ভারতবর্ষ উপহার দিয়েছেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।